আমি যাব না কাকু, যদি কাউকে যেতেই হয় তাহলে চন্দ্র মুখার্জি আর তার মাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, এটাই বলছে কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই পর্বে দেখা যাবে সোহিনী বলতে থাকে, আমি আমার মেয়েকে নিয়ে একা থাকি স্যার। আর জানেন তো স্যার, একটা দিন এই লোকটা আমাদের কোনো কিছু না জানিয়ে আমাদের ফেলে রেখে চলে এসেছিল কলেজে। তারপর থেকে আমি একটা আর্থিক অনিশ্চয়তার মধ্যে ছিলাম। আর্থিক নিশ্চয়তার জন্য আমার সত্যিই কিছু টাকার প্রয়োজন ছিল, এবং তারপর আমাকে উনি প্রস্তাব দেন যে আমি যাতে সবার সামনে মিথ্যে কথাগুলি বলি। আমি এবং ওনার প্রস্তাবগুলো মেনে নিয়েছিলাম। আর তখন এই কথাগুলো শুনে এদিকে বুবলাই অবাক হয়ে যায়। আর তারপর দেখা যায় বলতে থাকে, আমি তাই ওনার কথা অনুযায়ী বিয়েটা তো অস্বীকার করেছিলাম যে আমাদের মধ্যে বিবাহিত কোনো সম্পর্ক ছিল না। আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম স্যার। উনি বলেছিলেন আমি যদি এই কথাগুলো বলতে পারি তাহলে উনি আমাকে ভারী অঙ্কের একটা টাকা দেবেন। কিন্তু আমি এখন বুঝতে পারি যে আমি ভুল করেছি। আর তখন বলে, টাকাটা না আমার খুব দরকার ছিল, আমার মেয়ের জন্য বিশেষ করে খুব দরকার ছিল, সত্যিই দরকার ছিল। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না স্যার। আর তখন দেখা যায় দেখি চন্দ্র নিজের মুখটা কিভাবে লুকাবে সেটাই বুঝতে পারে না। আর তখন বলে, কিন্তু এই মেয়েটি মিঠিল যখন আমাকে সমস্ত কথা বলল, সব কথা শুনে আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে দুর্দশার কথা, মানে কমলিনী দি এভাবে ঠকে গেছেন সেটা আমি শুনে আমি আর থাকতে পারিনি স্যার। আমি তো একটা মেয়ে, বলুন, আমি ছুটে এসেছি। আর তখন দেখা যায় বলে যে, দেখুন স্যার, আমার যা হবার তা তো হয়েই গিয়েছে, তাই না? তাহলে আমি চাই না যে আমার তো জীবনে আর নতুন কিছু পাওয়া, আমার জন্য আরেকটা মেয়ের জীবন এলোমেলো হয়ে যাবে, সেটা তো আমি হতে দিতে পারি না স্যার। তাই আমি আজকে সাহস করে সব সত্যিগুলো বলতে চাই, এবং আমার সব রকম আপনাদেরকে আমি সহায়তা করব সেটাই নিশ্চিত করছি। সহায়তা বলতে আমি যত রকমের আপনাদের যা যা লাগবে সমস্ত চেষ্টা করব। আর সহায়তা আমি আমার নিজের অধিকারটা ফলাতে চাই, নিজের অধিকার দাবি করতে চাই। এই লোকটা আজ থেকে অনেক বছর আগে, 20 বছর আগে আমার কাছে এসে বলেছিলেন যে ওনার স্ত্রীর সাথে ওনার ঝামেলা চলছে, সম্পর্কটা ঠিক নয়, ওনাদের মনিমালা হয় না, তাই ডিভোর্সটা দিয়ে দিবেন। তখন এই কথা শুনে বুবলাই অবাক হয়ে চন্দ্র দিকে তাকিয়ে থাকে আর বলে যে 20 বছর আগে উনি আমার কাছে ছুটে এসে বলেন যে ওনার নাকি ডিভোর্স হয়ে গিয়েছে। আচ্ছা স্যার, আমি ওনাকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে আমি কাগজপত্র দেখতে চাইনি, ওনাকে আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু স্যার এখন আমি বুঝতে পারছি, আমি তখন বুঝতে পারিনি যে এভাবে আমি ঠকে যাব। আর তখন আরো বলতে থাকে যে চন্দ্র যে গল্পগুলো বলেছে, সমস্ত এই গল্পে আরো অন্য কেউ যুক্ত ছিল, তবে উনি কিভাবে তাদেরকে ম্যানিপুলেট করেছে সেটা আমি জানি না বা জানতেও চাই না, জানা ছিল না। আর একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি স্যার, আমরা বিবাহিত। আর তখন এই কথা শুনে এদিকে অবাক হয়ে যায়, আমাদের রেজিস্ট্রেশন হয়নি, আমাকে একটা মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল। আর তখন সব কথাই বলতে থাকে সোহিনী। এরপর বলে যে আপনি যদি চান, সেখানকার মানুষ সবাই জানে যে আমরা স্বামী স্ত্রী, আমরা হাজবেন্ড ওয়াইফ, ওখানকার সব লোক জানে, সবাই দেখেছে আমাদের বিয়েটা, সমস্ত এলাকার লোকজন এটাই জানে যে আমরা স্বামী স্ত্রী। ওই তো মিঠিলকে আপনি জিজ্ঞেস করুন না, মিঠিল তো ওখানে গিয়েছিল, ওখানে সমস্ত লোক ওনাকে বলেছেন, উনি জানেন যে আমরা স্বামী স্ত্রী। আর তখন দেখা যায় এদিকে সবাই অবাক হয়ে যায়। আর তারপর এদিকে সোহিনী বলতে থাকে যে স্যার, আমরা আমরা না স্বামী স্ত্রী, আমি শুধু আপনার কাছে একটাই অনুরোধ যে আমি শুধু আমার জায়গাটা পেতে চাই, আপনি আমার জায়গাটা ফিরিয়ে দিন না স্যার, প্লিজ ফিরিয়ে দিন ডিভোর্সটা ঘটিয়ে। কারণ দেখুন, এমনিতে তো কমলিনী দি এমনিতেও থাকতে চান না, তাই না? তাই আমি বলছি, আমি জীবনে একটা স্থির জায়গা চাই, আমি আমার জায়গাটা ফিরে পেতে চাই স্যার। কারণ আমার মেয়ে আছে, আমার মেয়েটার কথা তো ভাবতে হবে, আমার মেয়েটা এসেছে আমার সাথে। সোহালিয়া, এদিকে আসো। আর তখন সোহালিয়া কে বলতে থাকে, সোহালিয়া বলো, আমার আর চন্দ্রর একমাত্র সন্তান। সোহালিয়া, তুমি তোমার বাবার নামটা বলো তো মা। আর তখন দেখা যাবে সোহালিয়া বলতে থাকে, চন্দ্রদয় মুখার্জি। সোহিনী আরো বলতে থাকে যে সোহালিয়া যেই নার্সিং হোমে জন্মেছিল সেখানে চন্দ্র ছিল, চন্দ্রর নামটাও আছে। আর তখন এদিকে দেখা যায় যখন রায় ঘোষণা করবে সেই মুহূর্তে মিঠিল বলতে থাকে যে স্যার, আমি একটা কথা বলতে চাই, কথাটা না বললেই নয়। তো এই খামটা দেখতে পাচ্ছেন, সোহালিয়া যেই নার্সিং হোমে জন্মিয়েছে সেখান থেকে আমি
ইনফরমেশন গুলো জুগিয়েছি। এখানে এটাই লেখা আছে যে চন্দ্রোদয় মুখার্জি হচ্ছে সোহালিয়ার বাবা, সেই গার্জিয়ান হিসাবেই এখানে সাইন করা আছে। আর তখন বলে এগুলো আমি প্রেস করতে চাই। এরপর দেখা যায় সেই বিপাশার হাতে সেগুলো তুলে দেয়। আর বিপাশা তখন বলে থ্যাংক ইউ। এ কথা বলে তখন জজ সাহেবের হাতে তুলে দেয় সেই রিপোর্ট গুলো। আর জজ সাহেব তখন সেই রিপোর্ট গুলো দেখে এটাই বলতে থাকে। এদিকে দেখা যাবে মাথায় হাত পড়ে যায় অয়নদীপের। অয়নদীপ তখন বলে স্যার, এটা তো মানে এর থেকে তো বোঝাই যায় এটা রেজিস্ট্রি করে বিয়ে হয়নি, এই বিয়েটা তো অবৈধ, তাই না? আর বলতে থাকে বৈধ অবৈধ আমি জানি না, আমি শুধু জানি আমরা স্বামী স্ত্রী আর আমাদের একমাত্র সন্তান সোহালিয়া। এই লোকটা আমাদের আমাদের বছরের পর বছর এটাই বুঝতে দিয়েছে যে উনি আমাদের স্বামী। ব্যাস স্যার, আমার আর কিচ্ছু বলার নেই। আর তখন বলে এখন আমার এতটুকুই বলার ছিল, আপনি এখন বিচার করুন। আর তারপর দেখা যাবে জজ সাহেব এদিকে বলতে থাকে খুবই ইন্টারেস্টিং বিষয়, আমরা এখন এই মামলার শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি। আর তখন আরো বলতে থাকে যে আমার আইনত যে আমি এই মর্মে রায় ঘোষণা করছি যে কমলিনী দেবী যে ডিভোর্সটার জন্য আপিল করেছেন তাকে মান্যতা দেওয়া হলো। কথাটা শুনে কমলিনী সহ সবাই খুব খুশি হয়ে যায়। আর তখন এদিকে আরো জজ সাহেব বলতে থাকে যে এখন আপনি মানে সোহিনী দেবী আর কমলিনী দেবী দুজনের মধ্যে একজন কেউ চন্দ্রোদয় মুখার্জির বিরুদ্ধে প্রতারণার মামলা দিতে পারে, এখানেই নিষ্পত্তি হলো। এ কথা বলে জজ সাহেব সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা যাবে এদিকে কমলিনীর কাছে মিঠিল দৌড়ে আসে। এদিকে সোহিনীও খুব খুশি হয়ে যায় আর হাসতে থাকে। তারপর দেখা যায় এদিকে হারার ভয়ে আর হেরে গিয়েছে এটা ভেবেই অবাক হয়ে তাকিয়ে থাকে ঠাম্মি, বোবলাই সবাই। আর তারপর দেখা যায় চন্দ্র দাঁড়িয়ে পড়ে। চন্দ্র তো শেষ পর্যন্ত এত লড়াই করেও জিততে পারলো না। এদিকে অয়নদীপও মাথায় হাত রেখে বসে থাকে। এরপর দেখা যাবে মিঠিল দৌড়ে গিয়ে কমলিনীকে জড়িয়ে ধরে আর তখন বলে সবকিছু তোমার জন্য হয়েছে মা, সবকিছু তোমার জন্য। এদিকে সবাই তাকিয়ে থাকে। ঠাম্মিও শেষ পর্যন্ত হেরে যায় আর তার জন্য করে দাঁড়িয়ে থাকে। আর তারপর এদিকে চন্দ্র তো খুব রাগতে থাকে যে চন্দ্র হেরে গিয়েছে, তার জন্য সোহিনীর দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে আর কিছুই করতে পারে না। বোবলাইও অবাক হয়ে যায় আর বোবলাইও তখন কিছুই করতে পারে না। সবাই যখন বাড়িতে চলে যায় সোহিনী তখন বলে দেখুন আপনাকে কোর্ট চত্বরে এই কথাগুলো বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। এখন আমি আপনাকে বলতে চাই, আপনি আমাকে হেল্প করুন, আপনার হেল্প আমার দরকার। আর তখন সোহিনীর কথা শুনে কমলিনী বলতে থাকে আপনাকে আমি কিভাবে সাহায্য করব বলুন তো? আমার নিজের লড়াইটা না আমাকে নিজেকেই লড়তে হয়েছে, তেমন ভাবে আপনার নিজের লড়াইটা আপনাকেই লড়তে হবে। আর তখন বলে দেখুন যত যাই হয়ে যাক না কেন আপনার সাথে তো ডিভোর্সটা হয়েই গিয়েছে, আমি চাই ওর সাথে সংসার করতে, কারণ আমার একটা মেয়ে আছে, তো মেয়ের কথা ভেবে হলেও আমি এটা ভাবি আমি সংসার করব। আর তখন দেখা যায় এই সমস্ত কথা শুনে কমলিনী বলে দেখুন আমার লড়াইটা যে আমি কিভাবে লড়েছি আর আমি জিতেছিও, সেভাবে আপনিও লড়ুন না, আপনিও জিতবেন। আর তারপর দেখা যায় বলতে থাকে দেখুন সোহিনী বলে যে আমার মেয়েটা তো খুব ছোট, তাই না দিদি, আমি না ডিভোর্সটা দিতে পারবো না দিদি। আর তখন বলে আমি ওর সাথেই সংসার করব। লিনি বলে আপনি যাই করুন না কেন আপনাকে কিন্তু একজন ভালো উকিলের সাথে পরামর্শ করতে হবে। কথা আমি আপনাকে বলতে চাই, আজ যখন আপনি আমাকে সাহায্যটা চাইছেন তখন বলি যে একটা সময় আমার তিনটে ছেলে মেয়ে, রোজগারের বাবা তাদেরকে ফেলে রেখে চলে গিয়েছিল আর আপনার কাছেই কিন্তু চলে গিয়েছিল। আর তখন বলে তখন আপনি কিন্তু এই লোকটাকে আশ্রয় দিয়েছেন। আর তখন দেখা যায় সোহিনী বলতে থাকে আমি তো আপনাদেরকে বলেছি। আর এদিকে কমলিনী বলে কেন দিয়েছেন আশ্রয়? এরপর বলে আমি তো কোর্টে দাঁড়িয়ে বলেছি, আমি কোর্টে দাঁড়িয়ে যা বলেছি সব সত্যি কথা বলেছি। ও আমাকে বলেছিল আপনাদের নাকি ডিভোর্স হয়ে গিয়েছে। আর তখন বলে আপনি কি ডিভোর্স পেপারটা দেখতে চেয়েছিলেন? আর তখন বলে যে না, ওটা দেখিনি, ও আমাকে কোনোদিনও ডিভোর্স পেপারটা দেখায়নি। আর তারপর দেখা যায় বলতে থাকে আপনি কেন দেখতে চাইনি, আপনি একবার ভেরিফাই পর্যন্ত করলেন না যে ডিভোর্সটা হয়েছে কি হয়নি? আর তখন এই কথা শুনে সোহিনী আর কিছু বলতে পারে না। এরপর কমলিনী বলে ওর যে তিনটে ছেলে মেয়ে ছিল সে কথাটা তো আপনাকে বলেছিল নাকি, সেটাও আপনাকে বলেনি? আর তখন দেখা যায় এদিকে ঠাম্মি বলে একখানা কথা আমি মোটেও বুঝতে পারছি না, এই কথাগুলো এখানে এখন বলে কি লাভ? আর তখন আরো বলতে থাকে যে তুমি তো এখন আমাদের কেউ না,
তুমি তো এখন আমাদের কেউ না, তোমার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক এখন গুছে গিয়েছে, তাই না? তাহলে এত কথা কিসের? আর কমলিনী তখন বলে, আমি সেটাই আপনাকে মনে করে দিতে চাইছি মা, যে আপনাদের সঙ্গে আমার কিন্তু এখন কোনো সম্পর্ক নেই। আর তারপর দেখা যাবে কমলিনী আরো বলে, কিন্তু আমি আমার তিনটি ছেলে মেয়ের মা ছিলাম, মা থাকবো। আর তখন এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে বুবলাই, আর বলে, কিন্তু আমি যখন আপনাদের কিছুই হই না, কেউ হই না, শুধু শুধু অনাত্মীয়র বাড়িতে পড়ে আছেন কেন? যান না, চলে যান। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায়। কমলিনী আরো বলে, আপনার তো আত্মসম্মান রাখার কথা, তাই না? নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য আমার মনে হয় বাড়ি থেকে চলে যাওয়াটাই তো ভালো। আপনার তো ছেলে আছে, আপনার একমাত্র ছেলে, এত গুণধর, এত প্রতিভান একজন মানুষ, সে তো আপনার দায়িত্ব নিতে পারে, তাই না? আপনার একমাত্র ছেলে, তার তো উচিত যে এখন আপনাদের ওদের সঙ্গে মানে রাখা। আর তখন দেখা যায় বলতে থাকে, আপনি তার কাছে গিয়ে থাকুন না, তার কাছে গিয়ে থাকুন। আর তখন বলে, তার উপর ভরসা করাটাই তো আপনার কর্তব্য মা, আপনি তার উপর ভরসা করতে পারছেন না? আর তখন এদিকে দেখা যায় বড় ঠাম্মি বলে, তুমি ঠিক কথা বলেছো বৌমা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি আমার ছেলেকে ফোন করেছি, খবর পাঠিয়েছি, সে এসে আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, সত্যি তো। তাছাড়া আমি মানে এখানে কেনই বা থাকবো? আমাদের তো কোনো অধিকার নেই এখানে থাকার, কেনই বা থাকবো এখানে? আমি কাল সকালেই চলে যাব বৌমা, এখানে থাকার আমার কোনো অধিকার নেই। আর তারপর আরো বলতে থাকে যে, আসলে সত্যি এই অন্যায়টা না আমি আর সহ্য করতে পারছি না মা, সহ্য করতে পারছি না। তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো বৌমা, তোমাকে অনেক অকথা কুকথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, কিছু মনে করো না মা। আর তারপর আরো বলতে থাকে যে, কিন্তু সেদিন না মা বুঝতে পারিনি, বিশ্বাস করো, বিশ্বাস করো, বুঝতে পারিনি যে তোমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটিয়ে রেখেছে চন্দ্র। চন্দ্র তখন বলে, জানি, এখন তো আমাকে সবাই দোষ দিবেই, তাই না? এখন আমাকে সবাই দোষারোপ করবে। আমি যে মানে ছেলেটা যে কতটা অসহায় সেটা তোমরা কেউ বুঝতে চাইবে না। পরিস্থিতির মধ্যে পড়েছে সে, কেউ বুঝবে না, তার ভিতরটা তো কেউ জানবে না, তাই না? জানলেও কারো সৎসাহস নেই যে সে বলে। দেখা যাবে নতুন বলে, চন্দ্র তোর এত কিছুর পরেও, মানে এত কিছু পরেও আরো কিছু বলার আছে? আর তখনই চন্দ্র সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলে যে, হ্যাঁ আলবাত আছে, কেন থাকবে না, কেন থাকবে না নতুন, অবশ্যই আছে। তখন বলে, আমার বন্ধু হিসেবে তুই অনেক উপকার করেছিস, আমার না অনেক উপকার করেছিস, বুঝতে পারছিস তো? তো আমার সংসারটাকে ধ্বংস করেছিস, আমার ছেলে মেয়েগুলো মানে মনটা পিষিয়ে দিয়েছিস। হ্যাঁ, তবে একজনের মন পিষিয়ে দিতে পারিসনি, বুবলাইয়েরটা পিষিয়ে দিতে পারিসনি, কি দুটোর একদম বিষিয়ে দিয়েছিস। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় নতুন, আর বলে, আর অনেক কিছু করেছিস তুই। হ্যাঁ, আমি তাই ভাবি মাঝে মধ্যে যে তোর সঙ্গে আমার বন্ধুত্বটা কি করেছিল। আর তখন আরো ভাবি যে আমি এটা কি করেছিলাম। আর তখন দেখা যায় এদিকে কমলিনী বলে, নতুন ঠাকুরপো তুমি বলে দাও ওকে যে বন্ধুত্বটা ছিলই বলে কিন্তু ওই মানুষটা এখনো এখানে দাঁড়িয়ে আছে, এই বাড়িতে দাঁড়িয়ে আছে। এ কথা শুনে তার তখন আরো বলতে থাকে, তা না হলে পুলিশ ডেকে তুমি অনেক আগেই ওকে এই বাড়ি থেকে বের করে দিতে। আর তখন দেখা যাবে চন্দ্র বলে, বেশি বাড়ি দেখিও না তো, অনেকক্ষণ ধরে বাড়ি দেখাচ্ছ, বুঝতে পারছো? এই বাড়িতে আমরা জন্মিয়েছি, জন্ম হয়েছি, এই বাড়িতে না আমরা তপস করে পড়িনি, সেটা ভুলে গিয়েছো? আর নতুন যে টাকা দিয়ে বাড়িটা তোমাকে কিনিয়ে দিয়েছে, সেটা যে কেন কিনে দিয়েছে সেটা কি জানতে কারো বাকি আছে? আর তখন বলে, সেটা তো জানি, কিসের জন্য কিনে দিয়েছে, প্রতারণার দায়ে আমার এগেনস্টে কেস করবে, তাই তো? আর আমি কি চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো, কিছু বলবো না? সেটা তো হতে পারে না, আমি তো বলবো। আর তখন বলে, আমি শুধু তোমাকে নয়, এই নতুনকেও ফাঁসাবো। আর তখন বলে, এই বলে দিলাম। আর তারপর নতুন বলে, মোস্ট তুই যা পারিস তা কর, আমিও দেখতে চাই যে তুই কি করতে চাস। আর তুই যদি এই বিয়েটা করতে মানে না করতিস, তাহলে তাহলে এক কথা ছিল, তাহলে আমার যা যা করার আমি তাই তাই করতাম, তাই তাই করার চেষ্টা করতাম। আর তখন বলে, এরপর তুই যা যা করতে চাস না করতে করতে মানে চেষ্টা কর, দেখ পারিস কিনা, মোস্ট ওয়েলকাম। আর তখন কাকাই এদিকে বলতে থাকে, বুড়িমা এই পরিস্থিতিতে তুমি কি এই বাড়িতে থাকবে এখন, না আমার সঙ্গে আমাদের বাড়িতে চলে যাবে? কমলিনী তখন বলে, কি করে যাই বলো তো কাকামণি, এখানে তো আমার আরো দুটো ছেলে মেয়ে আছে, তাদেরকে ফেলে এভাবে তো আমি চলে যেতে পারি না। মিঠি তখন বলে, মা তুমি কয়েকটা দিন ওই বাড়ি থেকে বেরিয়ে আসো, এই বাড়িটা তোমার, যখন খুশি তুমি এই বাড়িতে তখনই আসবে, তাতে কেউ বাধা দিতে পারবে না। আর তখন বলে, এই বাড়িটা তোমার বলেই কিন্তু
আমরাও এখানে থাকতে পারবো। আর তখন এই কথা শুনে কমলিনী খুশি হয় আর বলে, যাও মা, তোমার মনটা তো ভালো নেই, অনেকটা তো ধকল গেল তোমার উপর, তুমি একটু যাও ঘুরে আসো। আর তারপর মিঠিল বলে, কাকিমা যাও না, কয়েকটা দিন ওই বাড়ি থেকে ঘুরে আসো, দাদান দিদুনির কাছে থাকলে তোমারও একটু ভালো লাগবে, তোমার মনটা ভালো লাগবে। আর তারপর বলে, তাছাড়া এই এতগুলো দিন ধরে তো অনেক ধকল গেল তোমার উপরে, তোমার তো একটু রেস্টের প্রয়োজন আছে, যাও ঘুরে আসো। আর তারপর এদিকে চন্দ্র অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে তখন প্রসম বলে যে, বুড়িমা তুই চল আমাদের সাথে, কয়েকটা দিন তুই সেখানেই থাকবি। তখন বলে যে, দাদা ভাই, দেখা যায় কমলিনী বলে, দাদা ভাই আমি আর কারোর বোঝা হয়ে থাকতে চাই না। আর তখন বলে, তুই কার বোঝা হবি বলতো? কেউ তোকে যদি বোঝা মনে করে, সে আর সেই অধিকার যদি ক্ষুণ্ণ করতে আসে, তাহলে আমরা আছি, বুঝতে পারছিস তো? তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না, যা বোঝার আমরা বুঝে নিব, তুই বরঞ্চ চল। আর সেরকম দরকার হলে মিঠিন বাবিন ওরা গিয়েও থাকতে পারে। আর তখন দেখা যায় কমলিনী বলতে থাকে, না দাদা ভাই সেটা হয় না। আর বোবলাই তখন বলে, তাহলে ফাইনালি এটাই হলো যে আমার মা ডিভোর্সটা দিয়েই দিল বাবাকে, তাই তো? আর তারপর দেখা যাবে পাড়ার লোকজনরা আলোচনা করবে আমার মায়ের সাথে বাবার ডিভোর্সটা কেন হলো, কারণ আমার মায়ের একটা এক্সট্রা মানে অ্যাফেয়ার আছে, তার জন্যই। কথাটা শুনে কমলিনী চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, আমার মায়ের অন্য একটা উদ্দেশ্য আছে, তার জন্য এই ডিভোর্সটা দিল। বাহ, ফ্যান্টাস্টিক। আর তখন দেখা যায় এদিকে নতুন বলে, বুবলাই আমি যতবার ভাবি যে তুই না মানে আমাকে, মানে আমি কথা বলবো না কিন্তু তুই আমাকে কথা বলতে বাধ্য করিস। আর তখন বলে, তোকে সন্তান স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছি, আর তোকে আমি খারাপ কথা বলতে চাই না, কিন্তু তুই এমন ভাবে কিছু কথা বলিস যে আমি কথা বলতে না বলে থাকতে পারি না। কি জানিস তো, আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু তুই সমানে তোর মাকে অপমান করে যাচ্ছিস, সেটা আমি মেনে নিতে পারি না। নিজের চোখে দেখেছি তো তোর মা, তুই তো কিছু জানিস না, জানার চেষ্টাও করিসনি। আর তোর মা ছোটবেলা দেখেছি তো তোদের প্রতিটা মুহূর্তে তোদেরকে নিয়ে কিভাবে কিভাবে তোদের জন্য প্রতিটা দিন কাটিয়েছে, সেটা আমি নিজের চোখে দেখেছি। তোর বাবা চলে যাওয়ার পর কতটা শূন্যর মধ্যে এই মানুষটা কাটিয়েছে, সেটা কি তোরা বুঝতে পারিস? তখনই বর্ষা হেসে দেয়, হেসে দিয়ে বলে, কেন, আপনি তো ছিলেন, আপনি ছিলেন তো তাহলে? আর তখন তো এদিকে কুর্চিও রেগে যায় আর বলে, এদিকে বর্ষা বলে যে প্রত্যেকটা শূন্য পূরণ করার জন্য তো আপনি ছিলেন, তাই না? আর তখন দেখা যায় বলে, সে কথা তো আমরা সবাই জানি। আর নতুন বলে, হ্যাঁ সেই তো, তুমি কি জানো বলো তো, কতদিন এসছো ওই বাড়িতে, কতটা দেখেছো তুমি? হ্যাঁ, এনিওয়ে বর্ষা, তোমার কথা মানে ধরার না আমি প্রয়োজন মনে করছি না। আর কুর্চি তখন বলে, আমার বৌদিভাই সম্পর্কে যদি এখানে আর একটা কথাও কেউ বলে, সে যদি একটা বাইরের মেয়ে হয়, তাহলে কিন্তু আমি তাকে ছেড়ে দিব না। আর তখন আরো বলে যে, শোনো, তুমি আমাকে নিচে নামাতে গেলে না আমি অনেকটা নিচে নামতে পারি, সেই প্রমাণ আমি তোমাকে দিয়েও দেব। আর তোমার ব্যাপারে যে এই সমস্ত তথ্য প্রমাণ আমাদের হাতে কিন্তু আছে, বুঝতে পারছো? তুমি যে কতটা নোংরা কতটা খারাপ ছিলে মনে আছে তো, মনে রেখো। আর তখন দেখা যায় বর্ষা বলে, আচ্ছা তোমাকে তো কিছু বলিনি পিসিমণি, তোমার এত গায়ে লাগছে কেন বলো তো, কেন গায়ে লাগছে? আর তখন বলে, আমাকে বলনি, তুমি বলার কে যে তুমি আমাকে বলবে? হ্যাঁ, আর তুমি আমার বৌদিভাইকে বলছো তো, তোমার নিজের ব্যাপারেই এত কিছু বলার আছে, তুমি আবার অন্যকে নিয়ে কি বলবে বলো? আমাকে নিয়ে কিচ্ছু বলতে পারবে না তুমি। আর তখন আরো বলতে থাকে যে, আমাকে নিয়ে বলার মতো না তোমার কাছে কিছু নেই। ওই যে অয়নদীপ চ্যাটার্জি এত চেষ্টা করলো তো, পারলো কি এই ডিভোর্সটা আটকাতে? পারলো না তো, তাই না? দেখলে তো, কিছুই করতে পারেনি। আর তখন বলে, আমার বৌদি ভাইয়ের ডিভোর্সটা তো আটকাতে পারেনি, তাই না? আর তারপর ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু আমি তো এটার উল্টোটা বলবো, এই কথাটা বদলে আমি বলবো, সত্যের কল বাতাসে নড়ে। তখন দেখা যায় বর্ষা আর কিছুই বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তখন কুর্চি আরো বলে, যা সত্যি তা ঠিক প্রমাণ হয়, সত্যি কখনো চাপা থাকে না। আর বলে, যা সত্যি তা কিন্তু মানুষের জন্য শেষ পর্যন্ত ঠিক বিচারই এনে দেয়, বুঝতে পারছো তো বর্ষা? এবার বলছি যে তুমি কোনো কথা বলবে না, আমার বৌদি ভাই বিচারটা পেয়েছে। আর তখনই বাবিন বলে যে, দাবাই তোর মনে হচ্ছে না যে আমাদের বাবা শুধু মাকে নয় আমাদেরকেও ঠকিয়েছে? তোর কেন এটা মনে হচ্ছে না বলতো, কেন মনে হচ্ছে না?
আমাদের বাবা যখন আমাদের চলে গিয়েছিল তখন আমরা কতটুকু ছিলাম ছোট। তখন বলে তুই কেন বুঝতে পারছিস না যে বাবা শুধু আমাদেরকে নয় মাকেও ঠকিয়েছে, আমাদেরকেও ঠকিয়েছে। কেন তুই বুঝতে পারছিস না বলতো এই সহজ কথাটা? আমরা বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস না? আর তখন বাবিনের কথা শুনে বুবলাই তখন বলে, দেখ বাবিন, আমি তো আমার বাবার কথাই বিশ্বাস করব। আমার বাবা আমায় যা বলেছে সেটাই আমি মনে করব যে সেটাই সত্যি। আর তখন দেখা যায় বলে যে এর জন্য একজন বাহিরের মহিলা কি বলছে সেটা আমি বিশ্বাস করি না, আই ডোন্ট কেয়ার। আর তখন দেখা যায় তখন চন্দ্র বলে যে বুবলাই, তুই যে আমাকে শেষ পর্যন্ত বিশ্বাস করেছিস না, এর জন্য না সত্যি আমার গর্ব হচ্ছে। আর তখন বলে প্রত্যেকটা কথা তুই আমার বিশ্বাস করেছিস, অনেক করে বিশ্বাস করেছিস, আমি খুব খুশি। আর তখন বুবলাই বলে যে হ্যাঁ আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে আমার বাবা আমাদেরকে মিথ্যে কথা বলবে। তখন বলে আমি বিশ্বাস করি না যে আমার বাবা বিনা কারণে আমাদেরকে ফেলে রেখে চলে গিয়েছিল, তার জন্য নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ ঘটিয়েছে, মা এমন কোনো কার্যকলাপ করেছিল যার জন্য বাবা চলে যেতে বাধ্য হয়েছে। বুবলাই মুখে এমন কথা শুনে চন্দ্র খুশি হয়ে যায়, এদিকে অবাক হয়ে যায় সবাই। আর তখনই ঠাম্মি বলে তাই তাই। আর তখন বলে তাই আমি বলছি তাই। আর তখন কমলিনী বলে তাই নাকি, আপনি বলছেন তাই? কিন্তু তখন আমি কার সঙ্গে কি কার্যকলাপ করেছিলাম আপনি বলুন না প্লিজ। আর তখন দেখা যায় এদিকে বড় ঠাম্মি বলে তোর লজ্জা হয় না লক্ষ্মী? এখনো পর্যন্ত বৌমাকে তুই ভুল বুঝে যাচ্ছিস, কেন এমনটা করছিস বলতো? কেন করছিস? তিনটি বাচ্চাকে নিয়ে কি হিমশিম খাচ্ছিল, আরে আমরা তো নিজের চোখে দেখেছিলাম তখন, তাই না? আমাদের চোখ তো আর উপরে উঠে যায়নি। তখন কে কার সাথে কি করবে, হ্যাঁ কার সময় আছে বলতো? তুই যে এই সমস্ত কথা বলে যে নিজের ছেলেকে বাঁচানোর জন্য আরেকটা মেয়েকে এই সমস্ত কথা বলতে তোর লজ্জা করছে না? এরপর দেখা যায় কমলিনী এক পর্যায়ে রেগে যায়, রেগে গিয়ে বলে ঠাম্মিকে চন্দ্রকে বাড়ি থেকে বেরিয়ে যেতে, পুলিশ এনে টানতে টানতে বের করে দিবে।